এখনো গ্রেনেড ফুটছে, গ্রেনেডের আঘাতে উড়ে যেতে দেখেছেন কেউ কেউ। আইভি রহমান শূন্য চোখে বসে আছেন, তার দুটো পাই উড়ে গেছে। আমরা তখনও জানি না শেখ হাসিনা মারা গেছেন কি বেঁচে আছেন। চিফ রিপোর্টারের কাছে ফোন আসে বঙ্গবন্ধু এভিনিউ থেকে, যিনি রিপোর্টার ফোন করেছিলেন তিনি আসলে কথাই বলতে পারছিলেন না, কারণ হচ্ছে যে তার গলার আওয়াজ এবং অন্যান্য অনেক কিছুর আওয়াজে তার গলার আওয়াজ চাপা পড়ে গিয়েছিল। শুধু তিনি বলতে পেরেছিলেন এখানে গ্রেনেড বা এরকম কি জানি ফুটেছে, অনেক লোক মারা গেছে, অনেক লোক আহত হয়েছে। আমরা মানে আমাদেরকে রিপোর্টার হিসেবে সেদিনই আসলে আমার মনে আছে, আমার বন্ধু গোলাম কিবরিয়ার মোটরসাইকেলে করে আমি সেদিনই ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে যাওয়ার পরে আমার মনে পড়ে আমরা যখন সচিবালয়ের সেকেন্ড গেটের এখানে, তখন আমার সাবেক সংসদ সদস্য জনাব রহমতুল্লাহর কথা মনে পড়ে। তিনি এসে আমাদের বাইকের কাছাকাছি আসলেন, তিনি এসে বললেন যে আমাকে একটু বাঁচান, বা বিড়বিড় করে জানি কি বললেন, তার সারা গায়ের রক্ত। আমরা যে মানে রিপোর্টার, আমরাও তাকে চিনতে পারতেছিলাম না। তিনি কোনো মতে আমাদেরকে বলতে পারতেছিলেন যে আমাদের হাসপাতালে নিতে পারবেন। আমাদের চোখের সামনে, এই সময় আমাদের চোখের সামনে আমরা ফটোগ্রাফার, আমাদের একটু সিনিয়র গোর্কি ভাইয়ের মোটরসাইকেলের পিছনে সারা গায়ে রক্ত নিয়ে সম্ভবত সুরেন্দ্র সেনগুপ্তকেও দেখি কোথায় যেন তাকে নিয়ে আসা হচ্ছে। আমি আর বন্ধু কিবরিয়া তখন বুঝে উঠতে পারছি না সামনে যাব না পিছনে যাব। কিবরিয়ার মাথায় হেলমেট ছিল, আমার মনে আছে যে আমার মাথায় তাও নাই। এখনো গ্রেনেড ফুটছে, অন্তত দুটি গ্রেনেডের আওয়াজ আমরা তখনও পেলাম। এর মধ্যে ঠিক করলাম সামনে যাব, এবং প্রথম দৃশ্য যা দেখলাম আমাদের যদ্দূর মনে পড়ে, আইভি রহমান শূন্য চোখে বসে আছেন, তার দুটো পাই উড়ে গেছে, আমরা তাকে দেখেও চিনতে পারি নাই। তখনও কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্স আসে নাই, আশেপাশে কারো পা, কারো মাথার খুলি, কারো হাত ছড়ায় ছিটে আছে। আমরা তখনও জানি না শেখ হাসিনা মারা গেছেন কি বেঁচে আছেন, কিন্তু তিনি সিভিয়ারলি ইনজুর্ড, এই কথা অনেকেই বলছেন। এমন সময় শুনলাম আমাদের বন্ধু কলিগ ফটোগ্রাফার জিয়া ইসলাম, যিনি নাকি ওই দিন ট্রাকে ছিলেন, তাকে নাকি গ্রেনেডের আঘাতে উড়ে যেতে দেখেছেন কেউ কেউ। আমরা সব ছেড়ে তখন জিয়াকেই খুঁজছিলাম। পরে জানলাম আসলে গ্রেনেড ফাটার যে শব্দ, তার রিয়েকশনে সে অনেকখানি উপরে উঠে অজ্ঞান হয়ে ট্রাকেই পড়েছিল। এই সময় মাত্র শেখ হাসিনা বক্তৃতা শেষ করছিলেন আর জিয়া তার ছবি তুলছিলেন। আমরা গেলাম ঢাকা মেডিকেল কলেজে, সেখানে একদম কারবালার মতো অবস্থা। এর মধ্যে কেউ কেউ সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছে, কারণ তারা নাকি খবর পেয়েছে এর মধ্যেও তাদেরকে ধরে নিয়ে যাওয়া হবে। আমরা সেখান থেকে জানলাম যে আওয়ামী লীগের নেতাকর্মীদের শিকদার মেডিকেল কলেজে, ধানমন্ডির যে শিকদার মেডিকেল কলেজ আছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। সেই শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ধানমন্ডি কর্মীদের। আমরা সেখানে গেলাম, সেইখানের পরিস্থিতিও থমথমে, কেউ কারোর সঙ্গে কথা বলছে না, পুরো ঢাকায় আসলে থমথম করছে। আমরা সেখান থেকে সুধা সদনের সামনে গেলাম, মানে শেখ হাসিনার যে বেসরকারি বাসভবন, তখন সেখানে কয়েকজন পুলিশ আছে, কেউ কারো কোনো খবর জানে না। আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করার চেষ্টা করলাম, রিপোর্টার হিসেবে সরকারে কারোর সাথে কথা বলার চেষ্টা করলাম। স্বরাষ্ট্রমন্ত্রী, মানে যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, সেই লুৎফুজ্জামান বাবর সাহেব ফোন ধরেন কিনা সেটা চেষ্টা করছিলাম, কিন্তু কোথাও কানেক্ট করতে পারছিলাম না। বঙ্গবন্ধু এভিনিউতে যেখানে আসলে 21 আগস্টে গ্রেনেড হামলাটা ঘটেছিল, সেখানে সকাল 8টা থেকে 8:30টার দিকে আমি পৌঁছালাম ওখানে। তখন কয়েকজন পুলিশ ছাড়া আমি আর কাউকে দেখি নাই। শত শত জুতো পড়েছিল, 3টা পুলিশ, তাদের মুখে কোনো কথা নাই, আগের দিনের কিছুই সরা নাই, হাজার হাজার জুতা, ভাঙা চশমা, রক্তের রেসিডিউ, মানুষের মগজও মনে হয় আমরা কিছুটা একাকার হয়ে যেতে দেখলাম। সহকর্মী টিপু সুলতান এর মধ্যে এক রিপোর্ট করলেন যে গ্রেনেড এখানে ব্যবহার করা হয়েছে তার নাম আরজেস গ্রেনেড। এটা বাংলাদেশের সামরিক বাহিনী ব্যবহার করে না, পাকিস্তান আর্মি ব্যবহার করে, আর গ্রেনেডটা আসে চীন থেকে। এরকম কিছু তথ্য সম্বলিত কয়েকটি রিপোর্ট সে সময় ছাপা হলো। এই রিপোর্টের ভিত্তিতে নিরাপত্তা বিশেষজ্ঞরা জানালেন যে বাংলাদেশে গ্রেনেডের কথা কেউ শোনে নাই, এমনকি মানে গ্রেনেডের কথাই কেউ শোনে নাই, মানে আরজেস গ্রেনেড দূরে থাক, এমনকি আন্ডারগ্রাউন্ড মার্কেটে যে অস্ত্রশস্ত্রের যে বাজার আছে না, সেইখানেও আসলে গ্রেনেডের কোনো বেচা কেনা নাই। এর আগে গ্রেনেড কোথাও ব্যবহৃত হয়েছে কিনা সেইটাও জানে না, কারণ গ্রেনেড ছুটতে, গ্রেনেড একটা বিশেষ ধরনের আগ্নেয়াস্ত্র যেটা ছোড়ার জন্য বিশেষ ট্রেনিং লাগে, সেরকম প্রশিক্ষণ বাংলাদেশের সামরিক বাহিনী ছাড়া আর কারো নাই।